আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলীকে। উনি প্রথমে একটা জিনিস বুঝতে হবে কি জানেন, যে ভারতীয় হাই কমিশনারকে ডাইকা হয়তো কিছু শোনাবে, ভারত এটার আবার পাল্টা কিছু রিয়াকশন দিবে। এইটা নিয়ে নর্মালি একটা জল ঘোলা হবে আগামী এক সপ্তাহ। এগুলো নিয়ে একটা হাও হাও কাউ থাকবে, কারণ এমনিতে সমস্যা কম নাই। এইদিকে আপনার এই পুশব্যাক নিয়ে সমস্যা, ভারতের সাথে আমাদের বিভিন্ন সমস্যা এখন। তার উপরে জাহিদ সাহেবের এটা তো মানে আরো কিছু ওই যে ঘিয়ের ভিতরে পানি ঢেলা দেওয়ার মতো না, সেট করে জ্বলে উঠবে। এখন এটা হবে ভারতও ভারতের জবাব দিবে। আমার মনে হয় ভারত সেম এই জবাবটা দিবে, কারণ হচ্ছে এই ঘটনার পরে ইমিগ্রেশন অফিসারকে কিন্তু ভারত একটা কাগজ লেখায় নিছে, একটা কাগজ, যে কি কারণে তুমি একে ডিপুট তো করে নাই, কি কারণে তাকে ইন্টারোগেশন করা হয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে, এটা একটা রিপোর্ট তৈরি করে দিতে হবে। সাথে সাথে প্রতি একজনের সাথে একজনকে করার পরে ভিসা দিতে বা ঢুকতে বা ইন্টারোগেশন করার পর এই রিপোর্টটা দিতে হয়। এই রিপোর্ট ভারতের কাছে আছে, সেই লোক সুন্দরভাবে লিখে দিছে যে কি হবে। ইন্টারন্যাশনাল আইন বা রুলে একদম সেম, মানে কোয়ালিফাইড, সার্টিফিকেট দিতেই হবে আপনার। একজন দর্শক বলতেছে, ভাই পদ্মার পিলারের নিচেই মাটি উত্তোলন, খাল খননের নামে ভূমিহীন মানুষের বাড়ি ভাঙচুর, এই নিয়ে কিছু বলেন। এবং আরেকজন দর্শক বলছে যে এগুলো আড়ালের জন্য এই ডাক্তার জাহিদের ঘটনার সামনে আনা হচ্ছে। কারণ আপনি দেখছেন যে সরকারপন্থী যে মানুষ, তারা আবার এটাকে বেশ যে ডাক্তার জাহিদ তিনি খুব ভাবে হ্যাডমের সাথে তিনি ভারতে না ঢুকে চলে আসছেন, এই জিনিসটা এনজয় করছে। তো এর মধ্যে কি আর কোনো কিছু আছে নাকি, কি মনে হয়? না, ডাক্তার জাহিদ যেটা করছে যে 30-40 মিনিট ওনার অপমান বোধ হয়েছেন, কারণ ওনার কাছে অপমান এটা মানে কি জানেন, যারা বিদেশ বারবার সফর করে তারা জানে কাহিনী কি। এখন আপনি আমিও সফর করি, আমরাও জানি কাহিনী কি হইতে পারে, কোথায় কি হইতে পারে। এখন জাহিদ সাহেবের কাছে ওই যে একটা কথা আছে না, যে নতুন নতুন হইলে যা হয় আর কি। হ্যাঁ, আমি একজন এত বড় মন্ত্রী উপদেষ্টা, আমার ঢুকতে দিলা না, আমি ভারত থেকে আর যাবো না, শ্রীলঙ্কা যাব। আইসা হয়তো বলতে আরে শ্রীলঙ্কা আমাদের কিছু বলে নাই তো, কিন্তু এটা বুঝেন যে শ্রীলঙ্কাতে বাংলাদেশি কোনো পাসপোর্ট নিয়ে গেলে পোর্ট এন্ট্রি ভিসা, ওরা বাধা দিবে না। পোর্ট এন্ট্রি ভিসা শ্রীলঙ্কা করতে পারে, শ্রীলঙ্কার ইমিগ্রেশন নিয়ম আছে, ওখান থেকে ফিরতি ফ্লাইট ধরছেন। আর জাহিদ সাহেবের এটা নিয়ে এত বেশি কথা এই মুহূর্তে হইতেছে, তার একটা কারণ, সবাই সবার স্বার্থ চিন্তা করতেছে। যেমন যে আমার যে ভাই বললেন যে পদ্মার মাটি টাটি সরানো, হ্যাঁ এইটাও এক জায়গায় আসতে পারে। আবার সরকার চাইতেছে অনেকদিন যাবত কিছু হইতেছে না, তো কোনো উচ্চবাচ্য নাই। জাহিদ সাহেবের মাথায় হয়তো ছিল যে ঠিক আছে, এইবার যখন আটকাইছো আমি এদের বাইরে আছে, আমি দেখাবো আমি বিশাল হেডামদারি। আর ওই যে ভারত বিদ্বেষীটা, ওনার তো প্রথম থেকেই ভারত বিদ্বেষী, ওগুলারে আরেকটু উস্কাইয়া দিই, এটা হইতে পারে। এগুলো সবগুলো আপনি মিলাইতে পারেন, ডটগুলা মিলাইতে পারেন, নর্মাল বিষয়। ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক অথবা প্রতিবেশীর সম্পর্ক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এটি কোন দিকে রওনা দিয়েছে, সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা ডক্টর জাহিদকে দিল্লিতে ঢুকতে না দিয়ে ভারত কিন্তু তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, সংবাদ সম্মেলন এবং মিডিয়ার বদৌলতে জেনেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করে ওই যে কষা জাহিদ নামে যে ব্যক্তিকে অনেকেই ব্যঙ্গ করে কষা জাহিদ বলেন, পাসপোর্ট উচ্চতার একজন ভদ্রলোক, তিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে উপদেষ্টা আকারে প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে বসবাস করছেন। তো এই জাহিদ সাহেব দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে যাওয়ার পর দিল্লির লোকেরা তাকে ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন বিচার বিশ্লেষণ করার পরে ওনাকে দিল্লিতে ঢুকার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাগ করে আর দিল্লিতে ঢুকেননি। কিন্তু ভাই, এই জানোয়াররা, এই জাহিদের মতো যে জানোয়ার, এই জানোয়ারগুলো বহন করে রেবিস ভাইরাস। এরা যদি কাউকে ছোবল দেয় তাহলে তাদের জলাতঙ্ক ভাইরাস হয়, জলাতঙ্ক হয়, কারণ এরা জলাতঙ্কের জীবাণু বহন করে।
একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নষ্ট করার যে বিষ, এটা তাদের চুলের গোড়ায় গোড়ায়, চোখে, মুখে, নাকে, ভাষায়, চিন্তায়, মগজে এবং দিলে। সুতরাং এই রকম রেবিজ ভাইরাসের জীবাণু বহনকারী ব্যক্তিদেরকে ভারতের মতো রাষ্ট্র সরাসরি ঢুকতে দিবে, এটা আশা করাটাই ভুল। খেয়াল করে দেখেন, এই জাহিদ 2024 আন্দোলনে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছে এবং ভারত বিরোধী যে ন্যারেশন, এই ন্যারেশনে হাওয়া দিয়েছে। কথায় কথায় বলতেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হালা তুই যদি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকাই করবি, তাহলে দিল্লির পথে রওনা দিলি কোন আটকে নেই। এখন বিষয়টাকে আরো একটু গভীরভাবে দেখেন। গভীরভাবে কি, ইন্ডিয়া প্রথমে মনে করেছিল যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, প্রবাসী জীবন, গ্রেনেড হামলা মামলা, 10টা কসরো মামলা, এইরকম একাধিক মামলায় তার কনভিকশন হয়েছিল। এই কনভিকশনগুলো উঠে গেল তিনি যখন এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখন ক্ষমতায় আসলো তখন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী হতে গিয়ে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি কিন্তু একটি মেকানিক্যাল নির্বাচন। এই নির্বাচনে জামায়াতে ইসলামের সাথে বিএনপির যে সমঝোতাটি হয়, সেই সমঝোতার মূল কথা ছিল যে কলকাতার সাথে ভারতের যে সীমান্ত, এই সীমান্ত জামায়াতের হাতে ছেড়ে দিতে হবে। এই কথাটি কিন্তু একটু টেকনিক্যালি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সুন্দরবন থেকে ওই সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত টানা আমাদের যে সীমারেখা ভারতের সাথে, সেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 90% সিট জামায়াতে ইসলাম পেয়েছে এবং আমাদের 14 গ্রাম দিয়ে যে সীমান্ত, সেটিও জামায়াতে ইসলাম পেয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের সীমান্ত অঞ্চল জামাতকে টেকনিক্যালি দিয়ে দেওয়ার মানেটা কি? ভারত সরকার কিন্তু প্রথম দিকে সেটা একটু বুঝতে বিলম্ব করেছে, কিন্তু এখন ভারতের কাছে ইনফরমেশন চলে গেছে, ভারতের কাছে অ্যানালাইসিস চলে গেছে যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলকে যদি অশান্ত করতে হয়, তাহলে সেখানে মৌলবাদীর চাষ করতে হবে। এই মৌলবাদীদের চাষবাস করে এই সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান, আফগানিস্তান এবং পৃথিবীর যত জঙ্গি আছে, মুসলিম জঙ্গি, এই জঙ্গিদেরকে এখানে আনি বসবাস করতে হবে। কেন আমি বলছি আপনারা খেয়াল করেন, আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির দখল করার আগে জোবরা নামে যে গ্রাম আছে, 2 নম্বর গেটে যে গ্রাম আছে, আশেপাশের অঞ্চলে শিবিরের লোকেরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে ওখানে বিয়ে করত, বিয়ে করে ওখানে সংসার করত। এই সংসার করে আস্তে 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 এখানে জায়গা করে এই বিশ্ববিদ্যালয়টি তারা দখল নিয়েছিল। খেয়াল করে দেখেন, তাদের যে চিন্তা, তাদের হলো জায়গাটাকে দখল করবে পরিণয় সূত্রে, তারপরে জঙ্গিবাদ এখানে তারা প্রতিষ্ঠা করবে। এই বিশ্ববিদ্যালয়ে তারা দখল করার জন্য যেই কৌশলটা অবলম্বন করেছিল, এখন আপনি ভারত সীমান্তের জায়গা দেখেন, সেখানে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিবিরের লোকদেরকে নিয়ে নিয়ে সেই সব জায়গায় বিবাহ করাচ্ছে এবং বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করাচ্ছে। তারা তাদের লোকবল বাড়াচ্ছে, আর এর জন্য অর্থায়ন করছে পাকিস্তান, ISI, এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সীমারেখার ওই পাশে যেন অশান্তি সৃষ্টি করতে পারে, এখানে যেন মৌলবাদীরা একটা দুর্গ গড়ে তুলতে পারে। আর তারেক রহমানও চিন্তা করলেন, আমরা যেহেতু বড় দল এবং দীর্ঘ কয়েকবার ক্ষমতায় ছিলাম, আমরা সেই দায়িত্বটা না নেই, আমাদের যে দোসর তাদের হাতে সেই দায়িত্বটা ছেড়ে দিই, এবং তিনি সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আপনি হিসাবটা একটু মিলিয়ে দেখেন, তারেক রহমান যখন 2001 থেকে 4 সালের মধ্যে ক্ষমতায়, তখন শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মতিউর রহমান নিজামকে, শিল্প মন্ত্রণালয়ের। এই শিল্প মন্ত্রণালয় যেটি হচ্ছে CFL, অর্থাৎ কর্ণফুলী সার কারখানার যে জেঠি, এটার দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এবং পাকিস্তান থেকে
জাহাজে করে যে 10 ট্রাক অস্ত্র এসেছিল, এই অস্ত্রটি খালাস হয়েছিল কিন্তু এই ইউরিয়া ফার্টিলাইজার সার কারখানা যেখানে, সেখান দিয়ে। এবং সেখান থেকে যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, এই 10 ট্রাক অস্ত্র চায়না থেকে পাকিস্তানে আসে, পাকিস্তান থেকে একটি জাহাজ যোগে বাংলাদেশে আসে। তখন মতিউর রহমান নিজামী তত্ত্বাবধানে এই 10 ট্রাক অস্ত্র খালাস হয় এবং দুর্ভাগ্যজনকভাবে সেই অস্ত্রটি বাংলাদেশে একটা কাউন্টার ইউনিটের মাধ্যমে জনগণের সম্মুখে চলে আসে। জনগণের সম্মুখে চলে আসার পর মানুষ বুঝলো যে বাংলাদেশটাকে জঙ্গিবাদের রুট হিসেবে ব্যবহার করার জন্য তারেক রহমান পারমিট করেছেন। তার সাথে কারা ছিল? জামায়াতে ইসলামী। তখন জামায়াতে ইসলামী তারেক রহমানের সরকারের অংশ। 17 বা 20টি বা 21টি সিট নিয়ে তখন জামায়াতে ইসলামী এই বিএনপির অংশ হিসেবে কাজ করছিল। 2 জন মন্ত্রী, একজন আলী হাসান যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে, আরেকজন মতিউর রহমান নিজামী, তিনিও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো জামায়াতে ইসলামী তাদের অংশ না, জামায়াতে ইসলামকে তারা এবার সরকারের অংশ রাখে নাই, কিন্তু তারা জামায়াতে ইসলামকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বানিয়েছে। কিভাবে বানিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে, রাজনীতিতে থাকে, বৈধ দল হিসেবে কাজ করার সুযোগ পায়, তাহলে জিয়াউর রহমানের দল অথবা জামায়াতে ইসলামীর দল কারো পক্ষেই ক্ষমতায় যাওয়া সম্ভব না। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগের সাথে আছে। সেই জন্য টেকনিক্যালি আওয়ামী লীগকে মাইনাস করে জামায়াতে ইসলামীকে এই জায়গায় নিয়ে আসে এবং জামায়াতে ইসলামের সাথে সমঝোতা করে এই উপকূলীয় অথবা উপকূলীয় না মানে সীমান্তবর্তী অঞ্চলে জামায়াতে ইসলামীকে প্যাট্রোনাইজ করা হয়। খেয়াল করে এখন দেখেন, বাংলাদেশের চারপাশে ভারতের 7টি রাজ্য রয়েছে, যেটাকে 7 সিস্টার্স বলা হয়। এই যে কলকাতা মানে পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এইভাবে বাংলাদেশের সাথে লাগোয়া এই অঞ্চলগুলোতে তারা একটা বিদ্রোহ, একটা যুদ্ধ অবস্থা বাজিয়ে রাখতে চায়। কারা চায়? পাকিস্তান চায়, কারণ পাকিস্তানের সাথে ভারতের একটা শত্রুতা জন্মগত। অথচ এই পাকিস্তান থেকে বেরিয়ে আসতেই ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে যারা এই বাংলাদেশকে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সুষ্ঠু সুন্দর একটা প্রতিবেশী সুলভ রিলেশনশিপে বিশ্বাস করে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগ যখন আসে, ভারত তখন সহযোগিতার হাত বাড়ায়, নদীতে পানি দেয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য দুয়ার খুলে দেয়, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশকে সমর্থন করে, যার ফলে বাংলাদেশ অর্থনীতিতে এবং সমাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করে। আর এর বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি, যাদের জন্মই হচ্ছে পাকিস্তানি আইএসের টাকায়, যাদের জন্মই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই কনসেপ্টটাকে ডিসপিউট করার জন্য, যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ভারতের যে সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও যে ভারতেই আশ্রয় নিয়েছিলেন, সেই জিনিসটাকে ডাকার জন্য তারা সব সময় জামাতের সাথে কোলাবোরেশন করে সব সময় মুক্তিযুদ্ধটাকে ডিফেক্ট মানে কোনো না কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে কালিমা লেপনের জন্য চেষ্টা করে এবং ইতিহাসকে মিথ্যা খাতে প্রবাহিত করে এবং এমন ইতিহাস তারা রচনা করে যেটা তারা নিজেরাও বিশ্বাস করে না। সেই রকম একটা দল দেখলো যে ভারত যেহেতু বড় দেশ, আমরা যেহেতু দেশ শাসন করব, ভারতের সাথে ওয়ার্কিং হাইপোথিসিস বা কাজ চালানো একটা প্রকল্প বজায় রাখতে যদি হয়, তাহলে এই কাজটা আমরা পদ্মার আড়ালে থেকে করব এবং পাকিস্তানি দোসরকে দিয়ে করাবো, আমরা এখানে গায়ে কাদা লাগাবো না। কিন্তু আপনি যত চেষ্টাই করেন, আপনার চেহারা ভারত চিনেছে এবং আপনি যে এই টেকনিক্যালি মেকানিক্যালি ওই তার ভারতের সীমান্ত অঞ্চলকে জামায়াতের হাতে তুলে দিয়েছেন চুক্তি করে, এবং সেখানে এখন যে শ্বাসবাস হচ্ছে মৌলবাদের, জঙ্গিবাদের, ভারত বিরোধিতার,
সেটা কিন্তু ভারত বুঝতে পেরেছে। এই ভারতে এই বিষয়টি বুঝতে পারার পর আপনার জামাতের এই ঘরানার যে জঙ্গিবাদ, এটার সাথে কিন্তু ডক্টর জাহিদ জড়িত। অর্থাৎ ডক্টর জাহিদ পাকিস্তানি জঙ্গি কানেকশনটিকে এই তারেক রহমানের সাথে লিয়াজু করে জামাতের কাছে খবরটা পাঠায় এবং জামাত সেইভাবে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদেরকে এখানে উৎপাদন এবং ক্রমবিকাশ এবং তাদেরকে লালন পালন করে ভারতের এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। ভারতও কিন্তু বসে নেই। এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে পুরো সীমান্তই তারা কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টন করে ফেলবে। শুধু তাই নয়, আপনি বলেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে রয়েছে। এখন এই 26 লাখের 26 জনকেও আপনি খুঁজে বাইর করতে পারেননি। এখন এই যে 26 জনকে আপনি খুঁজে না বাইর করে আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পুশিং করা হচ্ছে, এরা কারা? ভারত কোনো হিন্দু ব্যক্তিকে পুশিং করে না। কেন করে না? কারণ তারা বলেছে হিন্দু মানুষ যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে আশ্রয় নিতে চায় তারা সেই আশ্রয় দিবে। তাহলে কাদেরকে পুশব্যাক করছে? পুশব্যাক করছে মুসলমানদেরকে। এখন এই মুসলমানরা কি ভারতে জন্ম? এরা কি ভারতের মানুষ নাকি বাংলাদেশের মানুষ? সেটা আপনি একটি তদন্ত কমিশন করে সেটা আপনি খোঁজ করে দেখেন। এরা বাংলাদেশেরই মানুষ, ভারতে গিয়ে বিভিন্ন দীর্ঘদিন থেকে কাজকর্ম করে খায়, বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু আপনি সেটা ভুলেই গেছেন। লক্ষ লক্ষ সীমান্তের এই পারের বাঙালি ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি করে, সেটা আপনারা জানেন না। তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, তারা বর্ডার ক্রস করে যায়। এখন ভারত বুঝতে পেরেছে যে এই যেহেতু জঙ্গি উৎপাদন হচ্ছে, যেহেতু তারেক রহমান এই জঙ্গিবাদী গোষ্ঠীকে তার সীমান্তটা লিজ দিয়ে দিয়েছে, এখন ভারতকে কশাস হতে হবে। কে যে সন্ত্রাসী, এই যে মৌলবাদী গোষ্ঠীর এজেন্ট, কেউ যে পাকিস্তানের এজেন্ট, সেটা তো চেহারা দেখে বোঝা যায় না। এই কষা জাহিদকে দেখা, এই নাস্তিক কষা জাহিদকে দেখে কি আপনারা কোনোদিন বুঝতে পেরেছিলেন সেও পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করবে? এই পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার কারণেই এই কষা জাহিদকে ভারত ফিরিয়ে দিয়েছে এবং তারেক রহমানকে একটি মেসেজ দিয়েছে যে তারেক সাহেব, আপনাকে গণার টাইম ভারতের নাই। ভারত অনেক উদারতা দেখিয়েছে। তারেকের মা যখন মারা যায় তখন কিন্তু ভারত শোক বার্তা দিয়েছে, ভারতের মন্ত্রী এসেছে এবং তারা একটা সুষ্ঠু, সুন্দর, সৎ প্রতিবেশী সুলভ, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণের জন্য একটি সুযোগও দিয়েছে। কিন্তু তারেক রহমান সেটি গ্রহণ করেননি, বরং তিনি উত্তর যেই সব মানুষ কট্টর মৌলবাদ, জঙ্গিবাদ, ভারত বিরোধী, তাদেরকে তার চারপাশে এনে তিনি একটি দুর্গ তৈরি করার চেষ্টা করেছেন। ভারত সেই শব্দটি বুঝতে পেরেছে, ভারত সেই বিষয়টিকে আমলে নিয়েছে। এটা সবে শুরু, শেষ আরো অনেক পরে হবে। খেয়াল করে দেখেন যে একজন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিকে ভারতে ঢুকতে না দিয়ে ভারত তারেক রহমানের কাছে একটি সিগন্যাল পাঠালো, হয় ভালো হয়ে যাও, আর তা না হলে এটা তো শুরু, শেষের অঙ্কটা আরো কঠিন হবে। পরবর্তী পর্বে পুশব্যাকের এবং সীমান্ত প্রবলেম নিয়ে আরেকটি পর্ব করব। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির জন্য দায় কার? দিল্লি ইমিগ্রেশন কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের কর্মকর্তাদের গাফিলতি এর জন্য দায়ী? তার চেয়ে বড় প্রশ্ন হলো, উপদেষ্টা নিজে কি এই ঘটনায় নিজের দায় এড়াতে পারেন?
বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হলেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছাড়া উপদেষ্টা কেন সরকারি সফরে গেলেন সেই প্রশ্নের উত্তর মিলছে না। কেন তিনি কয়েক বছর আগে নেওয়া সার্ক স্টিকার নিয়ে রওনা হলেন, যেখানে পাহেলগ্রাম ঘটনার পর ভারত আর সার্ক স্টিকার গ্রহণ করে না। আবার এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বিশেষ কোনো বার্তা? প্রথমেই জেনে নেওয়া যাক, দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঠিক কি ঘটেছিল। বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 14 জুন রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক সমকাল বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাত দিয়ে লিখেছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকা বা ওয়াচ লিস্টে উপদেষ্টা জাহিদুর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন। ওই প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহিদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হয় উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন। একটি সূত্র বলছে, ভারতের সমালোচনার কারণে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল দেশটিতে নিষিদ্ধ। ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ভারতে দেখা যায় না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। আজ ভারত থেকে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করলে এই বার্তা এসেছে। এখানে লেখা আছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি একটি আদেশের কারণে এই কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে না। বিনিউজ 24 খবরে বলা হয়েছে, দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। ঘটনাটি ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। ঘটনার বিশ্লেষণে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, এই ঘটনার দায় কার? প্রথমত দেখার বিষয়, ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তিগত সফরে নয়, বরং রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সিনিয়র প্রতিনিধিদের কমিটির 28তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 থেকে 16 জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর জাহিদ। IOR হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 23টি সদস্য রাষ্ট্র এবং 11টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি অত্যন্ত প্রভাবশালী বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। বাংলাদেশ এই ফোরামের সক্রিয় একটি সদস্য এবং এই অঞ্চলের জলসীমা সুরক্ষায় ঢাকার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত। 2026 সালে এই সম্মেলনটির মূল সমন্বয়ক ও আয়োজক ছিল যৌথভাবে IOR এর সচিবালয় এবং আয়োজক দেশ হিসেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA। বাংলাদেশ IOR এর সক্রিয় অংশীদার হওয়ার নিয়ম অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো দেশকে নিমন্ত্রণ করে, তাহলে নিয়ম অনুযায়ী ওই দেশের প্রতিনিধিকে রিসিভ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে লিয়াজো অফিসার হিসেবে কারো দিল্লি বিমানবন্দরে থাকার কথা ছিল। কিন্তু ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে সেরকম কেউ ছিলেন না। আবার বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ডক্টর জাহিদ যে
IOR এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি পৌঁছাবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ফোনেও এই বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো স্পষ্ট নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে ডক্টর জাহিদুর রহমানের পাসপোর্ট ও ভিসা বিষয়। 3.5 মাস আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডক্টর জাহিদুর রহমানকে নিয়োগ করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী ভিআইপি প্রোটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম সপ্তাহে লাল বা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই পাসপোর্ট ইস্যু করার সময় সবুজ পাসপোর্টের গায়ে ইনভ্যালিড বা অকার্যকর সিল মেরে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের প্রথা অনুযায়ী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্য ব্যক্তিরা লাল পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করেন না। তাদের স্ত্রী, পুত্র, সন্তানরা চাইলে এই পাসপোর্ট নিতে পারেন, তবে তাদের জন্য এটি ঐচ্ছিক। প্রশ্ন উঠেছে, এমন কড়া নিয়ম থাকা সত্ত্বেও কেন ডক্টর জাহিদুর রহমান, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছেন? তা নিয়ে সাধারণ মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার সফরের ব্যাপারে কূটনৈতিক নোটের মাধ্যমে অবহিত করলেও ভারতীয় বিমানবন্দর ইমিগ্রেশন যে ধরনের ডেটাবেস নির্ভর, সেখানে লাল পাসপোর্টের বাইরে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয় না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সেটি হলো ভারতে একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশ নিতে যাওয়া সত্ত্বেও ডক্টর জাহিদের পাসপোর্টে কোনো ভারতীয় জাতীয় ভিসা বা কূটনৈতিক ভিসা ছিল না। এর পরিবর্তে তিনি ভ্রমণ করেছিলেন একটি সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার নিয়ে। 1988 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 4th সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার প্রস্তাব করা হয়। পরবর্তীতে 1992 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার কোনো আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা সরাসরি দেয় না। এই স্টিকারটি ইস্যু করার দায়িত্ব সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট নাগরিকের নিজ দেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকে। সার্কের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ দেশের নাগরিকদের আবেদন যাচাই করে স্টিকার মঞ্জুর করে। বর্তমানে 24টি নির্দিষ্ট শ্রেণীর নাগরিক এই স্টিকার পাওয়ার যোগ্য, যার মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য, বিচারপতি, প্রথম শ্রেণীর আমলা, ব্যবসায়ী নেতা, স্বীকৃত সাংবাদিক এবং ক্রীড়াবিদ। তবে সার্ক ভিসা নীতিমালার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি তাদের জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি স্বরূপ, তবে তারা যে কোনো মুহূর্তে সেই ব্যক্তির সার্ক স্টিকার থাকা সত্ত্বেও তার প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য সার্ক ভিসা এক্সিবিশন স্কিম সম্পূর্ণ স্থগিত করে রেখেছে। 2025 সালের পাহেলগাম জঙ্গি হামলার পর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তানি নাগরিকদের জন্য এই স্কিমের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সম্মেলনে যোগ দিতে ডক্টর জাহেদ ব্যবহার করেছেন আগে থেকে নেওয়া একটি সার্ক স্টিকার, যা বেশ কয়েক বছর আগে নেওয়া হয়েছিল। বিমান থেকে নেমে মিস্টার রহমান তার এই পাসপোর্ট ভারতীয় ইমিগ্রেশনে দেওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সেখানে অপেক্ষমান ছিলেন এবং সেখানকার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এমন তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, জাহিদুর রহমানের পাসপোর্টে ভারত সরকারের তালিকায় ফ্ল্যাগস ছিল, অর্থাৎ এই পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তি তালিকায় ছিল। তবে এ বিষয়ে ভারতের কর্মকর্তারা কিছু জানাননি। প্রশ্ন উঠেছে, কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে সরকারি সফরে যাওয়া ডক্টর জাহেদের ব্যক্তিগত ভুল নাকি বড় ধরনের নিয়মের লঙ্ঘন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বড়েকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়, যদিও ভারতের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
দর্শক, এই ঘটনাটি যখন ঘটলো তখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যেই বেশ কয়েকটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ইস্যুতে উত্তপ্ত ছিল। ডক্টর জাহেদের ঘটনাটি তাই কেবল একটি বিমানবন্দরে ঘটে যাওয়া ভুল নয়, বরং দুই দেশের গভীরতর অবিশ্বাসের সম্পর্কের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে 2026 সালের মে ও জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানির দীর্ঘদিনের চেষ্টা ভারতের সিদ্ধান্তের কারণে হোঁচট খেয়েছে। 2025 সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেপাল থেকে চলমান 40 মেগাওয়াট বিদ্যুতের বাইরে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত করার বিষয়ে দ্বিপক্ষীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 2026 সালের জুনের শুরুতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ বহরমপুর ভেড়ামারা গেট করিডোর দিয়ে সঞ্চালনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ভারতের দাবি, করিডোরে কোনো অতিরিক্ত সঞ্চালন সক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে ডক্টর জাহিদুর রহমানের ঘটনাটি ভারত ও বাংলাদেশের মধ্যকার অবিশ্বাসের মেঘকে আরো ঘনীভূত করবে কিনা সেই সন্দেহ বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান গতকাল ভারত গিয়েছিলেন একটি বৈঠকে অংশগ্রহণ করতে, কিন্তু তিনি দিল্লি এয়ারপোর্টে কিছু ঘটনার মুখোমুখি হন, যার ফলে তিনি আর ভেতরে যাননি, বরং তিনি গতকাল রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি এমন ঘটনা ঘটেছিল যে তিনি আসলে দিল্লির ভেতরে ঢুকতে পারেননি? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন ডক্টর জাহিদুর রহমান। আপনারা তাকে সবাই চেনেন, মূলত তিনি ইউটিউবে, ফেসবুকে এবং টেলিভিশনের টক শোতে খুব পরিচিত একটি মুখ। তো তিনি ভারতে গিয়েছিলেন, বেসিক্যালি ভারতে 15 এবং 16 জুন 2 দিন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল। এই বৈঠকটির আয়োজক হল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি যে ভারতে যাবেন এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখান থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নোট ভার্বালও পাঠানো হয়েছিল এবং সেই মোতাবেক তিনি এসেছিলেন। কিন্তু দিল্লি এয়ারপোর্টে নেমে তিনি যখন ভিভিআইপি চ্যানেল দিয়ে বের হতে যাচ্ছিলেন তখনই ইমিগ্রেশনের কর্মকর্তারা তার পথ রোধ করে এবং তিনি তখন নিজের পরিচয় দিয়ে বলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি অ্যাডভাইজার এবং তথ্য সম্প্রচার বিষয়ক অ্যাডভাইজার এবং তার রাইট আছে এই চ্যানেল দিয়ে যাওয়ার। তখন তারা তার পাসপোর্ট দেখতে চান এবং পাসপোর্টে যেখানে ব্লান্ডারটা শুরু, যে তিনি আসলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট, সাধারণ পাসপোর্ট ক্যারি করছিলেন, অথচ তার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করার কথা, এবং লাল পাসপোর্ট থাকলে তিনি কিন্তু এই ভিভিআইপি চ্যানেল দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারতেন। তখন ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে বলেন যে সবুজ পাসপোর্ট নিয়ে তিনি এই ভিভিআইপি চ্যানেল ক্রস করতে পারবে না, তাকে সাধারণ যাত্রীদের যেভাবে তারা বের হয় এয়ারপোর্ট থেকে সে পথ দিয়ে যেতে হবে। এতে তিনি বেশ ক্ষুব্ধ হন এবং প্রথম দিকে কিন্তু বেশ ভাবসাব নেন যে তিনি একজন উপদেষ্টা, তার সাথে সঠিক ব্যবহার করা হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে স্পেশাল টাস্ক ফোর্স তারা সেখানে ইন্টারফেয়ার করে এবং সেই টাস্ক ফোর্সের একজন তরুণী সদস্য, তার কাছ থেকে আমরা সোর্স নিউজের মাধ্যমে এই ইনফরমেশন সরাসরি পেয়েছি এবং সেখানে ডাক্তার জাহেদের ব্যাপারে সব ইনফরমেশন তুলে ধরা হয় তার সামনে। গত বছর 19 এপ্রিল থেকে 23 এপ্রিল এবং 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর তিনি 2 দফায় ভারত গিয়েছিলেন এবং সেই সময় তিনি 22 জনের সাথে দেখা করেন। তিনি কোন হোটেলে ছিলেন, কোন ঠিকানায় ছিলেন, সব লিস্ট তার সামনে তুলে ধরা হয়। তিনি এই 2 দফায় যে ভারত গিয়েছিলেন, তিনি 2 জন তুরস্কের ব্যবসায়ী, 2 জন ভারতের ব্যবসায়ী, একজন ভারতের অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এবং উত্তরপ্রদেশের একজন বিতর্কিত পাথর ব্যবসায়ীর সাথে মিটিং করেন। এছাড়াও তার ব্যক্তিগত 3 জন বন্ধু পর্যায়ের মানুষের সাথে তিনি দেখা করেন।
জানা মতে ডাক্তার জাহেদের পরিবারের কেউ পাথর ব্যবসার সাথে সরাসরি জড়িত নয়, সুতরাং ওই বিতর্কিত পাথর ব্যবসায়ীর সাথে তার কি কাজ, এই প্রশ্নও কিন্তু তাকে করা হয়। ডাক্তার জাহেদের ভারত বিরোধী বেশ কিছু টক শো, তার কিছু কন্টেন্ট, এটা নিয়েও ভারতে কিন্তু আগের থেকেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং ভারতে ডাক্তার জাহেদের সব কন্টেন্ট কিন্তু দেখা যায় না। তার ভারত বিরোধী কন্টেন্টগুলোর বিষয়ে তাকে, যেটা বললাম, যে আগেই অ্যালার্ট করা হয়েছে। 2018 সালে বিএনপি যেবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেবার অনেকগুলো কন্টেন্ট কলকাতা থেকে তৈরি করা হয়েছিল এবং বিএনপির সেই কন্টেন্ট তৈরির সাথে ডাক্তার জাহেদ জড়িত ছিলেন। এই যে দেশটা তোমার বাপের না, এই ধরনের অনেক আপত্তিকর ভাষায় তারা কন্টেন্ট নির্মাণ করেছিল। তো সব কিছু তার সামনে তুলে ধরা হয়। তো এই সময়ে তিনি বেশ নার্ভাস হন এবং বিব্রত বোধ করেন। তিনি এই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী এবং আরো 2-1 এমপিকে ফোন করেন এবং ডক্টর খলিল, আমির খসরু চৌধুরী এদের সাথে আলাপ করে এদের পরামর্শক্রমে ভারতের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তার সাথেও তিনি যোগাযোগ করেন। যোগাযোগের এক পর্যায়ে তাকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি এই জেরার মুখে এবং বিব্রত হতে হতে তিনি বারবার বলছিলেন যে আমি বিব্রত বোধ করছি, আমি বিব্রত বোধ করছি, আমি বিব্রত বোধ করছি। তিনি সিদ্ধান্ত নেন তিনি আর এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য দিল্লি যাবেন না। একটা কষ্টের ব্যাপার হলো, এই আয়োজকদের পক্ষ থেকে যারা তাকে দিল্লি এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল, এক পর্যায়ে ফোন করে ডাক্তার জাহেদ তাদের কাউকে আর পাননি। তারা এই পরিস্থিতি, ইমিগ্রেশনের ঝামেলা দেখে তারা কেটে পড়েছেন। একটি সূত্র জানিয়েছে যে তিনি বাংলাদেশ দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করে বেশ আপত্তিকর ভাষায় গালাগালি করেন এবং বলেন যে তারা কোথায়, আমি অ্যারেস্ট হলে কি তোরা আসবি, এই ভাষায় তিনি কথা বলেন। এই সময়ে তিনি বেশ কয়েকটি ফোন কল করেন যেখানে তিনি ভারত বিরোধী কথা বলছিলেন বলে আমাদের যে ইমিগ্রেশনের যে সূত্রটি, যিনি যে তরুণী সরাসরি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তিনি আমাদের জানিয়েছেন। শেষমেশ তিনি যখন সিদ্ধান্ত নেন যে তিনি ফিরে যাবেন, তখন অনেক রাত হয়ে গেছে এবং দিল্লি থেকে বাংলাদেশের সরাসরি কোনো ফ্লাইট ছিল না। ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটা ফ্লাইট ছিল, কিন্তু সেটায় কোনো সিট ছিল না। তখন তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে কলম্বো হয়ে বাংলাদেশে, এই আজকে বাংলাদেশের বিকালে কিছুক্ষণ আগে তিনি ফিরেছেন। এই পুরো বিষয়টা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন রণদীপ জয়সওয়াল, তার কথা বলে আমি আরো বেশ কয়েক ঘন্টা আগে জেনেছি। তো এই ভিডিওটি আপনারা যখন দেখবেন তখন হয়তো মিস্টার রণদীপ কথা বলে ফেলেছেন। এয়ারপোর্টে নেমে ডক্টর জাহেদ কিন্তু খুব সরব ছিলেন না। তিনি তেমন কোনো কথাই বলেননি। তিনি একটা ভুল বোঝাবুঝি হয়েছে এরকম একটা ব্যাপার বলে তিনি চলে গিয়েছেন। আমাকে আরো একটি সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই বিষয়টা নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি করতে মানা করেছেন। আমার হয়েছে সমস্যা, ডাক্তার জাহেদ ঢাকা মেডিকেল কলেজে আমার ছোট ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বউ আবার আমার মেডিকেল কলেজের ছোট বোন, সুতরাং আমাদের ভগ্নিপতি, ছোট ভাই, সব মিলিয়ে আমার যে নিউজ টিম তারা বলছিল যে আপনি কি এটি নিয়ে কথা বলতে পারবেন কিনা। না, আমার মনে হচ্ছে যে না, আই মাস্ট স্পিক, কারণ ডাক্তার জাহেদ যে কাজটা করেছেন, যে 3টি অপরাধ করেছে। তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারেন না। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের কোন এক টার্মে সৈয়দ আবুল হোসেন নামে একজন, তখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, পরে তো যোগাযোগ মন্ত্রী হলেন, পদ্মা সেতু শুরুটা তার হাত দিয়ে। তো এই সৈয়দ আবুল হোসেন একবার সিঙ্গাপুরে গিয়েছিলেন ব্যক্তিগত পাসপোর্ট দিয়ে, কিন্তু তার যাওয়ার কথা ছিল বা উচিত ছিল রেড পাসপোর্ট নিয়ে। এটি যখন জানাজানি হয় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ডাক্তার জাহেদ সৌভাগ্যবান যে এখনো তার পদত্যাগের বিষয় নিয়ে কেউ
কথা বলছে না। এই একটা ইস্যু সাফিসিয়েন্ট ফর হিম টু রিজাইন ফ্রম দ্যাট পজিশন। যাই হোক, আশা করি এরকম ব্লান্ডার তিনি আর করবেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিস্টার ত্রিবেদী, আপনার কাছে দ্বিতীয় খোলা চিঠি এত দ্রুত প্রকাশ করতে হবে সেটা ভাবিনি। আমার আশঙ্কাই সত্য হলো। বলেছিলাম, আপনি যে বলেছিলেন ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ মিলে একটা মহাশক্তি, এবং আপনি যে ভূপেন হাজারিকার গান থেকে কোট করে বলেছিলেন একই আকাশ একই বাতাস এক হৃদয়ের একই তো শ্বাস। ঠিকই জঙ্গিরা এটা কোট করেছে, তবে যেহেতু তারেক রহমান অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনের একটা পার্টনার ক্ষমতায়, তারা ঠিক রায়ট সৃষ্টি করেনি। কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামের আমির কিন্তু ঠিকই প্রশ্ন করেছে যে আপনি নিশ্চিতভাবে দুই দেশকে এক করার, অর্থাৎ সেই আপনাদের অখণ্ড ভারতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন। শফিকুর রহমান ঠিক এই কথাটা বুঝিয়েছে এবং এটার ব্যাখ্যা চেয়েছে। শফিকুর রহমানের কথা বাদই দিন, এমনকি যারা পত্রপত্রিকায় লেখে, যারা ইউটিউবে লেকচার দেয়, সবাই কিন্তু আপনার কথার মানে খোঁজার চেষ্টা করছে যে ত্রিবেদী সাহেব বাংলাদেশে এসে এই যে কথাগুলো বললেন এগুলোর মানে কি, মানে কি, মানে কি। সবাই এটার মানে খুঁজছে। তারা কেউ বিশ্বাস করতে পারে না আপনি যে এই সুন্দর কথাগুলো শুধু সম্প্রীতি সৃষ্টির জন্য বলেছেন। এই কথা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে কিন্তু বোঝানোর কোনো সুযোগই আমাদের কাছে নাই। আপনি যদি আরো দুটো সম্প্রীতির কথা বলতেন তাহলে কিন্তু এই বিতর্ক আরো দীর্ঘতর হতে পারে। তবে আপনি যাই বলুন না কেন, বাংলাদেশে বসে যেহেতু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিভাজিত, আপনার যেই কোনো কথাকে, আপনার যেই কোনো ধরনের এক্সপ্রেশনকে নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ভারত বিরোধী, হিন্দু বিরোধী ঘৃণা কিন্তু অনেক বেশি বাড়ানোর চেষ্টা করা হবে। সেই জন্য মিস্টার ত্রিবেদী, আপনার নিকট আমি এই খোলা চিঠিগুলো প্রকাশ করছি। কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি বাংলাদেশ যেমন মুক্তিযুদ্ধের পক্ষে বিভক্ত, দুই ধারায় বিভক্ত, এবং এক ধারা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় যেটা মুক্তিযুদ্ধের ধারা, আরেক ধারা ভারতের সাথে কোনোভাবেই কোনো স্বাভাবিক সম্পর্ক চায় না। ফলে বাংলাদেশের ব্যাপারটা আমরা কিছুটা বুঝি, কিন্তু আপনারা ভারত থেকে বাংলাদেশের ব্যাপারটা খুব ভালোভাবে বোঝেন, এটা কিন্তু আমার কখনোই মনে হয় নাই। এমনকি আমার কখনোই মনে হয় নাই ভারতবাসী, ভারতের জনসাধারণ, এমনকি ভারতের কর্তৃপক্ষ ঠিক বাংলাদেশের ইস্যুগুলা তারা ভালোভাবে বোঝে। এটা অন্তত আমরা যারা পাবলিকলি লেখেন, যারা পাবলিকলি কথা বলেন, তাদের কথা থেকে আমি অন্তত কোথাও খুব ভালো পাইনি। দু একজন যে পাইনি, দু একজন যে বোঝে না সেটা নয়, কিন্তু বেশিরভাগ ভারতীয় স্কলার বলুন, ভারতীয় স্পোক্স পারসন বলুন, ভারতীয় ভাষ্যকার বলুন, হ্যাঁ, নিউজ পেপার কলামিস্ট বলুন, ইন্টেলেকচুয়াল বলুন, তারা কেউ কিন্তু বাংলাদেশকে আসলে ভালোভাবে বোঝে না। আর ইন্টেলেকচুয়ালদের, আমাদের সত্যিকারের একজন ইন্টেলেকচুয়ালের তো একটা সমস্যা আছে, যে সমস্যাটা আমারও আছে। আমি যেমন বাংলাদেশে মনে করি যে আমার প্রথম কনসার্ন হলো বাংলাদেশের মাইনরিটিরা, সেটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো মাইনরিটি। ঠিক ভারতেও যদি সত্যিকার অর্থে কোনো ইন্টেলেকচুয়াল থাকে, তারও একইভাবে কনসার্ন হলো ভারতের মাইনরিটি মুসলমানরা। ফলে ইন্টেলেকচুয়ালরা অনেক কিছু ইগনোর করে তারা কিন্তু মাইনরিটির স্বার্থ রক্ষার্থে কথা বলে। সেটার বাইরে গিয়ে আমাদেরকে কিন্তু বাংলাদেশের সিচুয়েশন বুঝতে হবে। বিশেষ করে আমি আপনাকে বোঝাতে চাই, এখানে একটা প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে যায় বাংলাদেশের সবার মনে, কিন্তু এই প্রশ্ন যে এত উচ্চ পর্যায়ের একজন মানুষকে কেন ভারতের সরকার বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করলো? এর আগে তো কখনো এত উচ্চ পর্যায় থেকে হাই কমিশনার নিয়োগ করা হয়নি। যেমন বাংলাদেশ থেকে যদিও নিয়োগ করা হয়েছে, বাংলাদেশ থেকে আপনার অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা গ্রহণের পর অন্তত 2 জন হাই কমিশনারকে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। ভারতে নিযুক্ত 2 জন হাই কমিশনারকে, একজন হলো গতকাল আপনাকে আমার আগের চিঠিতে নাম বলেছিলাম আহমেদ তারেক করিম, আরেকজন হলেন সৈয়দ মোয়াজ্জেম আলী। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় করেন, আমাদের বিএনপিও কিছু করে, কিছু তাদের হাই প্রোফাইল পলিটিশিয়ানকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়ে কাউকে এমনকি মন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়। তবে প্রতিমন্ত্রীর মর্যাদাটাই আমরা বেশি দিয়ে থাকি। সেরকম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজনকে আমরা এরকম রাষ্ট্রদূত নিয়োগ করেছি, জিয়াউদ্দিন, এরকম অনেক আছে, নাম বলে শেষ করা যাবে না। বিএনপি সরকারও একজনকে করেছিলেন, তার নাম ছিল শেখ রাজ্জাক আলী, তিনি বিএনপি সরকারের স্পিকার ছিলেন এক সময়।
ফলে এটা বাংলাদেশের তরফ থেকে অনেকটা এই কাস্টমটা প্রচলিত থাকলেও ভারতে তো আমরা সেরকম দেখি না। ফলে আপনার নিয়োগ নিয়ে এমনিতেই প্রচুর কৌতূহল আছে। সেই কৌতূহলের জবাব পাবলিকলি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা দিচ্ছে যে নিশ্চিতভাবে আপনাকে নিয়োগ করা হয়েছে বাংলাদেশকে যাতে আপনি ভারতের সাথে একীভূত করতে পারেন, এটা। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তারাও ভাবছে, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ থাকলেও অন্তত এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্টার হিসাবে আমি কমপক্ষে 10 কোটি মানুষকে দেখি একেবারে এক পায়ে খাড়া, বিশেষ করে দস্যুতন্ত্র ইউনূসের ব্যর্থতার পর এবং পরবর্তীতে তারেক রহমানের সরকারের এই দুর্বল শাসন দেখে বাংলাদেশে 10 কোটি মানুষ বুঝে গেছে যে অন্তত একটা শক্ত সরকার দরকার বাংলাদেশে তাদের অর্থনৈতিক জীবনটাকে কোনো রকম সহনীয় পর্যায়ে রাখার জন্য। সেদিক থেকে এখন সবাই শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ, কমপক্ষে বাংলাদেশের 10 কোটি মানুষ। কিন্তু দুঃখের বিষয় এই 10 কোটি মানুষও কিন্তু বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদ দ্বারা প্রভাবিত। ফলে তারাও কিন্তু সহজভাবে এটা ভাবতে পারছে না যে আপনার নিয়োগ একটা উচ্চ পর্যায়ের নিয়োগ স্বাভাবিকভাবে কেন হয়? উচ্চ পর্যায়ের নিয়োগ বলতে আপনি যেই আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটার কথা বলছি। একজন দক্ষ মানুষকে, অভিজ্ঞ মানুষকে নিয়োগ দেওয়া হয় কাজে সাফল্য অর্জন করার জন্য। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে আপনি সর্বোচ্চ সাফল্য অর্জন করবেন, এটাই নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান। কিন্তু এই কথাগুলি, অর্থাৎ আপনার নিয়োগ সম্পর্ক গভীরতর করা এবং আপনার আগমনের পর যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো সম্প্রীতির লক্ষণ, এই সহজ ভাবনাটা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু ভাবতে পারে না। বাংলাদেশের মানুষকে এখানে দোষ দিয়ে লাভ নাই। না পারার কারণ হলো আমাদের দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলেও আমরা এখানে জ্ঞানের বিকাশ, শিক্ষার বিকাশ, উদারতার বিকাশ করতে পারিনি। আমরা যে পড়ে গেছি পুরোপুরি মৌলবাদ জঙ্গিবাদের খপ্পরে। তারাই আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই শিক্ষিত, তারাই ইন্টেলেকচুয়াল, তারাই সবকিছু। এমনকি আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় দেখি, রাষ্ট্র ক্ষমতায় দেখি, কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করে জঙ্গিবাদ এবং মৌলবাদ। ফলে সাধারণ মানুষের আসলে ভাবনাটা সীমিত, তারা সবসময় আপনার পেছনের জিনিসটা দেখতে চায়। মানুষ এতটাই অসুস্থ হয়ে গেছে বছরের পর বছর, দশকের পর দশক আলোহীনতার কারণে, শিক্ষাহীনতার কারণে। ফলে মানুষ কিন্তু যে জিনিসটা চোখে দেখা যায় সেটাকে কিন্তু মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে যে প্রতিটা জিনিসেরই পেছনের একটা অর্থ আছে। আর যখন কেউ বিশ্লেষণ করা শুরু করে যে এর পেছনের অর্থ বের করি, তখন এটার এক ধরনের গুরুত্ব বাড়ে এবং শ্রোতারা আরো কিন্তু আপনার বেশি মনোযোগ দিয়ে শোনে। এইভাবে আমাদের এখানে কল্পনার পর কল্পনা কিন্তু বিকশিত হচ্ছে এবং প্রতিটা কিন্তু আপনার ঋণাত্মক, নেগেটিভ কল্পনা। আজকের চিঠিতে আমি এই ভূমিকার পর আপনাকে যেই জিনিসটা বোঝার জন্য বলবো, আমি মনে করি যে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে যে কারণেই পাঠাক সেটা আপনি এবং নরেন্দ্র মোদী সাহেব ভালো জানেন, কারণ নিশ্চিতভাবে আপনাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। আপনার এজেন্ডা তো আমি জানি না, সেই এজেন্ডা হতে পারে ব্যবসা বাণিজ্য বাড়ানো, সেই এজেন্ডা হতে পারে বাংলাদেশে যে 2024-এর জুলাইতে যে জঙ্গি উত্থান হয়েছে তাদের কারণে বাংলাদেশের এখন কি অবস্থা, এটা হতে পারে। আমি কিন্তু একটা জিনিস মনে করি, সেটা আপনার যদি এজেন্ডায় থাকে আপনাদের জন্য অত্যন্ত সেটা একটা ভালো কাজ হবে এবং চূড়ান্তভাবে সেই জিনিসটা বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক এবং ভবিষ্যতে সম্পর্কটাকে বিকশিত করার ক্ষেত্রে সহায়তা করবে। সেই জিনিসটা হলো বাংলাদেশের ভারত বিরোধিতাটা ভালো করে বুঝতে পারা। আপনাদের কথাবার্তায়, বিশেষ করে আপনারা যারা ভারতের উচ্চ শ্রেণীর মানুষ, রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা বড় বড় ইন্টেলেকচুয়াল, তাদের কখনো তাদের ভাষায় কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতাটাকে পরিপূর্ণভাবে বোঝার পরিবর্তে আমার যেটা মনে হয় আপনাদের ভাষায় আপনাদের এক ধরনের প্যাট্রোনাইজেশন কাজ করে এবং সেই প্যাট্রোনাইজেশনটা আবার কিন্তু বাংলাদেশের সব পক্ষের মানুষ কিন্তু এটাকে অপছন্দ করে। প্যাট্রোনাইজেশন মানে হলো যে একটু গায়ে হাত দিয়ে কথা বলা, আপনি এটা বোঝেন, আমি ব্যাখ্যায় গেলাম না। এই জায়গাটা কিন্তু ভারতের উচ্চ পর্যায়ের বলুন বা আমলা পর্যায়ের সবাইকে কিন্তু বুঝতে হবে যে দুটো দেশ যখন পাশাপাশি থাকে, বাংলাদেশ এবং ভারত, আমরা দুটো পাশাপাশি রাষ্ট্র, একটি রাষ্ট্র বড়, একটি রাষ্ট্র ছোট, একটি রাষ্ট্রের জনগণের সংখ্যা বেশি, একটি রাষ্ট্রের জনগণের সংখ্যা কম। এই বাস্তবতা সারা পৃথিবীতেই আছে। ত্রিবেদী সাহেব আপনি জানেন, আমিও জানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো,
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, অবশ্য একটা ইউনিক সিচুয়েশন, ভারত, নেপাল, ভারত, ভুটান, হ্যাঁ, চীন, ভিয়েতনাম, চীন, ফিলিপিন্স, কত উদাহরণ পৃথিবীতে দেয়া যাবে। সত্য কথা হলো এই ধরনের পাশাপাশি দেশে, যেখানে একটা বড় একটা ছোট, সমগ্র পৃথিবীতে এক ধরনের অস্বস্তিকর বাস্তবতা বিরাজ করে, যা মূলত আসে বৃহত্তর শরিকের প্যাট্রোনাইজেশন মূলক জেসার থেকে, প্যাট্রোনাইজেশন মূলক ভাষা থেকে, প্যাট্রোনাইজেশন মূলক প্রকাশ থেকে। এটা সারা